এন্ডোমাইসিয়াম। এই তিনটি কাভারিং আপনারা মনে রাখবেন। এখন এই স্কেলেটাল মাসল সেলের হিস্টোলজি মনে রাখার জন্য আমরা কিছু জিনিস এখানে লিখেছি, সেটি হচ্ছে স্কেলেটাল মাসল ফাইবারে দুটো ব্যান্ড থাকে, দুটো লাইন থাকে এবং একটি জোন থাকে। তাহলে দুটো ব্যান্ড কি কি? একটি হচ্ছে এ ব্যান্ড আর একটি হচ্ছে আই ব্যান্ড। দুটো লাইন কি কি? জেড লাইন এবং এম লাইন। এবং একটি জোন থাকে, সেটি হচ্ছে এই জোন। তাহলে আমরা ধীরে ধীরে এগুলো বোঝার চেষ্টা করি এবং ছবিটার সাথে আমরা সবসময় মিলিয়ে পড়ব, তাহলে আমাদের মনে থাকবে। তাহলে এই স্কেলেটাল মাসল ফাইবার হিস্টোলজিতে যে দুটো ব্যান্ড থাকে তাদের নাম হচ্ছে এ এবং আই। তাহলে এ মিন্স অ্যানাইসোট্রফিক, আই মিন্স আইসোট্রফিক। সো অ্যানাইসোট্রফিক মিন্স ডার্কার, তার মানে এই ব্যান্ডটি একটু ডার্ক থাকে। আর আইসোট্রফিক মিন্স লাইটার, তার মানে এই ব্যান্ডটি একটু হালকা থাকে। সো এখন দেখি এই এ ব্যান্ড কি দ্বারা তৈরি। এটা মনে রাখার জন্য আমি একটি ট্রিক্স দিয়েছি। এ ব্যান্ড ইজ কম্পোজড অফ এএম প্লাস এম প্লাস এএম। এখানে এ মিন্স অ্যাক্টিন, এম মিন্স মায়োসিন। সো আমরা যদি একটু ছবিতে দেখি তাহলে আমরা রেড কালারের যে পোর্শনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মায়োসিন, আর ব্লু কালারের যে পোর্শনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অ্যাক্টিন। তাহলে আমরা আগেই জেনেছি মায়োসিন হচ্ছে থিক অর্থাৎ মোটা এবং অ্যাক্টিন হচ্ছে থিন অর্থাৎ চিকন। তাহলে এ ব্যান্ড আমরা তিনটি ভাগে যদি এ ব্যান্ডকে ভাগ করি তাহলে এ ব্যান্ডের দুই পেরিফেরিতে অবস্থান করে বোথ অ্যাক্টিন এন্ড মায়োসিন। এজন্যই আমি এ ব্যান্ডের দুই পার্শ্বে লিখেছি এ এম, আবার এই পাশেও লিখেছি এ এম। অর্থাৎ এ ব্যান্ডকে যদি আমি তিনটি ভাগে ভাগ করি তাহলে দুটো পেরিফেরিতে অবস্থান করে বোথ অ্যাক্টিন এন্ড মায়োসিন। আমরা যদি ছবিতেও দেখতে পারি তাহলে আমাদের এ ব্যান্ডের পরিসীমা হচ্ছে এই পোর্শন থেকে শুরু করে এই পোর্শন, যেখানে আমরা তিনটি ভাগে ভাগ করার মাধ্যমে প্রথম পোর্শনেও বোথ অ্যাক্টিন এন্ড মায়োসিন এবং থার্ড পোর্শনেও আমরা বলতে পারি বোথ অ্যাক্টিন এন্ড মায়োসিন। মাঝখানে আমি লিখেছি শুধু এম, অর্থাৎ এ ব্যান্ডের মাঝখানে শুধুমাত্র মায়োসিন ফাইবার থাকে, সেখানে কোনো অ্যাক্টিন ফাইবার থাকে না। তার আমরা ছবিতে মিলাই দেখেন, এই এ ব্যান্ডের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি শুধু রেড, মাঝখান দিয়ে শুধু রেড, অর্থাৎ এখানে শুধু মায়োসিন ফাইবার আছে, কোনো অ্যাক্টিন ফাইবার নেই। তাহলে আমরা বলতে পারি এ ব্যান্ডের তিনটি পোর্শন যদি আমরা ভাগ করি, দুটো পেরিফেরিতে বোথ অ্যাক্টিন এর মায়োসিন থাকে, বাট মাঝখানে শুধুমাত্র মায়োসিন ফাইবার থাকে, সেখানে কোনো অ্যাক্টিন থাকে না। নাও কাম টু আই ব্যান্ড। আই ব্যান্ড মূলত অ্যাক্টিন ফাইবার দ্বারা গঠিত, এই জন্য আমি আই ব্যান্ডের সামনে লিখেছি শুধু এ। আমরা আই ব্যান্ডের পরিসীমা দেখতে পাচ্ছি এতটুকু, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই পোর্শনে শুধুমাত্র অ্যাক্টিন ফাইবার আছে, অর্থাৎ শুধুমাত্র ব্লু পোর্শন দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোনো মায়োসিন নেই। সো আই ব্যান্ডে শুধুমাত্র অ্যাক্টিন ফাইবার অবস্থান করে। নাও কাম টু লাইন। there are two line, one is z line, another is m line. so what is z line? এই আই ব্যান্ডের ইন্ড বা প্রান্তকেই বলা হয় মূলত জেড লাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আই ব্যান্ড, এটার ইন্ড অর্থাৎ এটাকে বলা হয় জেড লাইন। দ্যাট মিন্স জেড লাইনের মধ্যে আমরা শুধুমাত্র অ্যাক্টিন ফাইবারকেই পাবো। নাও কাম টু এম লাইন। এম লাইন বোঝার আগে আমাদেরকে এইচ জোন সম্পর্কে বুঝতে হবে। তাহলে এইচ জোন আমরা কতটুকুকে বলবো? আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা এ ব্যান্ডকে তিনটি ভাগে ভাগ করেছিলাম, যার দুই পেরিফেরিতে ছিল হচ্ছে বোথ অ্যাক্টিন এন্ড মায়োসিন এবং মাঝখানে ছিল শুধুমাত্র মায়োসিন। এই এ ব্যান্ডের এই শুধুমাত্র মায়োসিন সম্মিলিত অংশকেই বলা হয় এইচ জোন। তাহলে আপনারা যদি একটু ছবিতে খেয়াল করেন, আমরা যে শুধুমাত্র লাল পোর্শনটুকু দেখতে পাচ্ছি, শুধুমাত্র লাল যে পোর্শনটুকু যেখানে শুধুমাত্র মায়োসিন ফাইবার থাকে, সেই পোর্শনটুকুকে বলা হয় এইচ জোন। তার মানে বোঝাচ্ছে এইচ জোনে শুধুমাত্র মায়োসিন ফাইবার থাকে, কোনো অ্যাক্টিন ফাইবার থাকে না। আবার এই এইচ জোনকে ভাগ করে ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি চলে গেছে, এইচ জোনের ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি চলে গেছে তাকেই বলা হয় এম লাইন। দ্যাট মিন্স এম লাইনের মধ্যেও শুধুমাত্র মায়োসিন ফাইবার থাকে, কোনো অ্যাক্টিন ফাইবার থাকে না। আমার মনে হয় আমি যে কথাগুলো বলেছি, পাশে যে ক্লুগুলো দিয়েছি এবং ছবিগুলো আবার চেক করলে আপনারা অবশ্যই এটি আপনাদের কাছে ক্লিয়ার হবে।
এখন একটা জিনিস মনে রাখতে হবে, এক জেড লাইন থেকে আরেক জেড লাইন পর্যন্ত অংশকে বলা হয় সার্কোমিয়ার, অর্থাৎ জেড লাইন টু জেড লাইন ইজ কল্ড সার্কোমিয়ার, যেখানে মূলত কন্ট্রাকশন হয়। এবং যখন কন্ট্রাকশন হয় মনে রাখতে হবে এই দুটো জেড লাইন পরস্পরের কাছাকাছি আসে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, কন্ট্রাকশনে অলওয়েজ অ্যাক্টিন মুভ করে কিন্তু মায়োসিন ফিক্স থাকে, অর্থাৎ মায়োসিন ফিক্স থাকে, অ্যাক্টিন মায়োসিনের উপর দিয়ে মুভমেন্ট করে। সো একটু আপনারা চিন্তা করেন, যখন দুটো জেড লাইন পরস্পরের কাছে আসবে, অর্থাৎ যখন একটা কন্ট্রাকশন হবে, তখন এই ব্যান্ড এবং জোনগুলোর কি অবস্থা হবে। তাহলে মনে রাখতে হবে, যখন দুটো লাইন যখন কন্ট্রাকশন হয়, অর্থাৎ দুটো জেড লাইন পাশাপাশি কাছাকাছি আসে, তখন এ ব্যান্ডের উইথ কোনো পরিবর্তন হয় না। যেহেতু লালের কোনো পরিবর্তন হয় না, সো লাল যে পোর্শন সেটি হচ্ছে এ ব্যান্ড, সো এ ব্যান্ড রিমেইন আনচেঞ্জড। বাট আই ব্যান্ড যেহেতু ভিতরে ঢুকে যায়, সো আই ব্যান্ডের উইথ কমে যায়, এবং আই ব্যান্ডের উইথ যখন কমে যাবে তখন সেই মাঝখানের অংশ অর্থাৎ এইচ জোনও কমে যাবে। সো ডিউরিং কন্ট্রাকশন এ ব্যান্ড উইথ রিমেইন আনচেঞ্জড, আই ব্যান্ড ডিক্রিজেস, এইচ জোন অলসো ডিক্রিজেস। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। So now come to difference between three types of muscle, very important for exam. So আমরা ছবির সাহায্যে কিছু পার্থক্য মনে রাখার চেষ্টা করি, যেমন স্কেলেটাল মাসল সেল, এদের শেপ আমরা যদি একটু দেখি, স্মুথের হচ্ছে একটু ফুজিফর্ম শেপ। আমরা শেপ না, আগে আমরা সাইজটা দেখি। সাইজ, প্রথমে আমরা যদি সাইজ দেখি তাহলে স্কেলেটালের সাইজটা হচ্ছে লং, কার্ডিয়াকও লং, বাট স্মুথ হচ্ছে স্মল। এটা একটু মনে রাখবো। আর শেপের ক্ষেত্রে মনে রাখবো, স্কেলেটালটা লং, কার্ডিয়াকটা শর্ট এবং একটু ব্রাঞ্চিং টাইপের হবে, এবং স্মুথটা হচ্ছে ফুজিফর্ম টাইপের। এই দুটো একটু মাথায় রাখবো। আরেকটি হচ্ছে যে আমাদের ক্রস স্ট্রাইশন। আমরা যদি স্কেলেটালে খেয়াল করি, এই যে আড়াআড়ি একটা রেখা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ক্রস স্ট্রাইশন। এই ক্রস স্ট্রাইশন স্কেলেটালে থাকে, কার্ডিয়াকেও থাকে, বাট স্মুথে দেয়ার ইজ নো ক্রস স্ট্রাইশন। ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে, আমরা যদি নিউক্লিয়াসটা একটু দেখি, তাহলে নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি একটি সেলের মধ্যে তিনটি নিউক্লিয়াস এবং অবস্থানটা পেরিফেরিতে। আমরা আগেও জেনেছি যে স্কেলেটাল মাসল সেলে মাল্টি নিউক্লিয়েটেড থাকে, অর্থাৎ এখানে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের অবস্থান থাকে পেরিফেরিতে। অন দ্য আদার হ্যান্ড কার্ডিয়াক এবং স্মুথে সিঙ্গেল সেন্ট্রাল ওভাল নিউক্লিয়াস থাকে। আমরা কার্ডিয়াকে যে কানেকশন বা জাংশন দেখতে পাচ্ছি এখানে, এই জন্য এটাকে বলা হয় এটা ব্রাঞ্চিং, বাট স্কেলেটাল এবং স্মুথে কোনো ব্রাঞ্চিং থাকে না। আমরা একটি টার্ম জানি ইন্টারক্যালেটেড ডিস্ক, আমরা জানি এটা শুধুমাত্র কার্ডিয়াকের থাকে, স্কেলেটাল কিংবা স্মুথের থাকে না। এইভাবে আমরা বাকি যে পার্থক্যগুলো আছে এগুলো মিলিয়ে পড়বো। তবে একটি ট্রিক্স আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে আমরা খেয়াল রাখবো যে প্রথমে আমরা আইডেন্টিফাই করে নিব যে কোন মাসেলে কোন জিনিসটা অ্যাবসেন্ট থাকে। যেমন স্কেলেটালে there is no intercalated disc, there is no cell junction, there is no mitosis, there is no regeneration. In cardiac there is no neuromuscular junction, no mitosis, no regeneration. In smooth there is no striation, no intercalated disc, no T-tubule, no neuromuscular junction. So আগে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন জিনিসগুলো কার নেই, এরপরে যেগুলো আছে সেগুলোর মধ্যে কি পার্থক্য, এইভাবে মনে রাখলে আমার মনে হয় মনে রাখাটা আপনাদের জন্য ইজি হবে। আর বাকিগুলো আমরা ছবি দেখে যেগুলো মনে রাখা যায় সেগুলো মনে করার চেষ্টা করব। Now come to nerve tissue or nervous tissue. So nerve tissue is divided into two parts. One is CNS, that is central nervous system. Another is PNS, that is peripheral nervous system. So nervous system is composed of nerve cell or neuron and glial cell. So neuron structure reading পড়বেন, অত ইম্পর্টেন্ট না। একটি সেল বডি থাকে এবং দুটো প্রসেস থাকে, one is axon, another is dendrite. Important is glial cell. So what is glial cell? Glial cell is supporting cell. So non-excitable supporting cell is called glial cell.
এবং গ্লিয়াল সেলের সংখ্যা অবশ্যই নিউরনের থেকে বেশি থাকে, প্রায় 10 টাইমস। আমরা জানি নিউরন হচ্ছে পার্মানেন্ট সেল, তার কোনো ডিভিশন হয় না, বাট গ্লিয়াল সেলের ডিভিশন হয়। এর জন্য আমরা ব্রেনে যে টিউমার গুলো পাই সেগুলো মেইনলি হচ্ছে গ্লিয়াল সেল টিউমার। এবং এই গ্লিয়াল সেল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেও যেমন আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমেও তেমন আছে। সো ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম there are 4 glial cells: astrocyte, oligodendrocyte, microglia and ependyma. On the other hand, in peripheral nervous system there are 2 glial cells, one is Schwann cell, another is satellite cell. এই 6টি গ্লিয়াল সেলের অরিজিন সম্পর্কে আমাদের জানতে হবে। সো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে 4টি গ্লিয়াল সেল অবস্থান করে, দ্যাট ইজ অ্যাস্ট্রোসাইট, oligodendrocyte, microglia and ependyma। এই 4টির মধ্যে 3টিরই অরিজিন হচ্ছে নিউরাল টিউব। অন দ্য আদার হ্যান্ড, একটি শুধুমাত্র, যেটি হচ্ছে মাইক্রোগ্লিয়া, দ্যাট ইজ এ পার্ট অফ মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম। সো আমরা জানি এটি হচ্ছে মনোসাইট, এর অরিজিন হচ্ছে বোন ম্যারো। এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যে দুটো সোয়ান সেল এবং স্যাটেলাইট সেল, এই দুটোরই অরিজিন হচ্ছে নিউরাল ক্রেস্ট। সো আমরা দেখতে পাচ্ছি 6টি গ্লিয়াল সেলের মধ্যে 3টি অ্যাস্ট্রোসাইট, oligodendrocyte and ependyma অরিজিন হচ্ছে নিউরাল টিউব। মাইক্রোগ্লিয়া অরিজিন হচ্ছে বোন ম্যারো। অন দ্য আদার হ্যান্ড, সোয়ান সেল এন্ড স্যাটেলাইট সেলের অরিজিন হচ্ছে নিউরাল ক্রেস্ট। এখন আমরা এই ছবির মাধ্যমে সিএনএস এর 4টি গ্লিয়াল সেলের মেজর ফাংশনটি জানব। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা এই হচ্ছে আমাদের অ্যাস্ট্রোসাইট। এই অ্যাস্ট্রোসাইট আমরা দেখতে পাচ্ছি পাশ দিয়ে একটি ব্লাড ভেসেল গিয়েছে, তার গায়ে কিছু তৈরি করছে, অর্থাৎ সে কি করছে, সে ব্লাড ব্রেইন ব্যারিয়ার তৈরি করছে, এটি তার একটি ইম্পর্টেন্ট ফাংশন। নাও কাম টু অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইটের কাজ হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন করা। মাইক্রোগ্লিয়ার কাজ আমরা জানি, সে ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করে। এপেন্ডাইমা, সে থাকে হচ্ছে সারফেসে, সেখানে থেকে সে কোরের প্লেক্সাস তৈরি করে, যেখান থেকে আলটিমেটলি সিএসএফ তৈরি হয়। তাহলে এই কাজগুলো আপনারা একটু রিডিং পড়ে নেবেন। সো নাও, myelin sheath, it is a sheath of lipoprotein complex and it is responsible for white matter of CNS and white color of many peripheral nerve. And এর ফরমেশন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে করে অলিগোডেন্ড্রোসাইট, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে করে সোয়ান সেল। এর মাধ্যমেই আমাদের সেল সংক্রান্ত যাবতীয় আলোচনা শেষ হলো। সেল এবং টিস্যু সংক্রান্ত যাবতীয় আলোচনা শেষ হলো, অর্থাৎ আমরা বেসিক হিস্টোলজির পার্টটুকু শেষ করলাম। নাও উই উইল ডিসক্রাইব কার্ডিওভাস্কুলার সিস্টেম। সো কার্ডিওভাস্কুলার সিস্টেমে ডিফারেন্ট পার্টস লাইক হার্ট, আর্টারিজ, ক্যাপিলারিজ, ভেইন, এগুলো সম্পর্কে আপনারা জানেন। ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসিফিকেশন অফ ব্লাড ভেসেল। এখান থেকে আমরা একটু জানবো যে কোন কোন ধরনের আর্টারি বা ভেসেল আছে এবং তাদের রোল কি সার্কুলেটরি সিস্টেমে। ফার্স্ট অফ অল, আপনারা দেখতে পাচ্ছেন ইলাস্টিক আর্টারি। সো ইলাস্টিক আর্টারির আরেকটি নাম হচ্ছে, এরা হচ্ছে লার্জ আর্টারি, বা এদেরকে আমরা বলতে পারি এরা হচ্ছে কন্ডাক্টিং আর্টারি। এবং এদের কাজ হচ্ছে সরাসরি হার্ট থেকে ব্লাডটাকে ড্রেন করা। তার মানে এরা হার্টের সাথে খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড থাকে, লাইক আর্চ অফ দ্য অ্যাওর্টা, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা। এই ভেসেলগুলোকে বলা হয় ইলাস্টিক ধরনের। এরা বডির সবচেয়ে বড় আর্টারি। এদের পরিচয় হচ্ছে এরা কন্ডাক্টিং আর্টারি, দে কন্ডাক্ট ব্লাড ফ্রম হার্ট। নেক্সট টাইপ ইজ মাস্কুলার আর্টারি, অর্থাৎ এরা হচ্ছে মিডিয়াম সাইজড আর্টারি এবং এদের কাজ হচ্ছে ডিস্ট্রিবিউট ব্লাড টু অর্গান। নাও স্মল আর্টারি। স্মল আর্টারির কাজ হচ্ছে ডিস্ট্রিবিউট ব্লাড টু আর্টারিওল। নাও আর্টারিওল। আর্টারিওলের আরেকটি পরিচয় হচ্ছে এরা হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেল, অর্থাৎ এরা হচ্ছে ব্লাড ফ্লোটাকে কন্ট্রোল করে। আমরা জানি আর্টারিওলের পরেই হচ্ছে একটি ডেলিকেট স্ট্রাকচার, অর্থাৎ ক্যাপিলারিজ। সো ক্যাপিলারিজের যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য আর্টারিওলে থাকে স্ফিনটার, একে বলা হয় প্রি ক্যাপিলারি স্ফিনটার। এর মাধ্যমে সে
ব্লাড ফ্লোটাকে কন্ট্রোল করে এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। অর্থাৎ এর ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সে মেজর ডিটারমিনেন্ট অফ সিস্টেমিক ব্লাড প্রেশার। আমরা জানি ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কন্ট্রোল করে হচ্ছে আর্টারিওল। যখন আমাদের বডির ব্লাড প্রেশার কমে যায় তখন সেই আর্টারিওলে সেই স্ফিনক্টার স্পাজম করে, এর মাধ্যমেই আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সকে বাড়িয়ে প্রেশারকে নরমালাইজ করে। আবার যখন প্রেশার বেড়ে যায় তখন সেই স্ফিনক্টারটা রিল্যাক্স করে দেয়, ফলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যায়, আলটিমেটলি আমাদের প্রেশারটা নরমালাইজ হয়। এজন্যই আর্টারিওলকে বলা হয় রেজিস্ট্যান্স ভেসেল। নাও ক্যাপিলারি, ক্যাপিলারিসকে বলা হয় এক্সচেঞ্জ ভেসেল, কারণ এর মাধ্যমে নিউট্রিয়েন্ট গুলো এক্সচেঞ্জ হয়। ভেনিউল, ভেনিউল স্মল ভেন, মিডিয়াম ভেন, লার্জ ভেন, এই ভেন গুলোকে মূলত স্মল ভেন, মিডিয়াম ভেন, লার্জ ভেন, এই ভেন গুলোকে আবার একসাথে বলা হয় ক্যাপাসিটেন্স ভেসেল। স্মল ভেন, মিডিয়াম ভেন, লার্জ ভেন, এই ভেন গুলোতে মূলত আমাদের বডির সবচেয়ে বেশি ব্লাড অবস্থান করে, এজন্য এদেরকে বলা হয় ক্যাপাসিটেন্স ভেসেল। অন দ্য আদার হ্যান্ড আর্টারিওল, ক্যাপিলারি, ভেনিউল এবং মেটা আর্টারিওল, এই চারটি অংশকে কালেকটিভলি বলা হয় মাইক্রোভাস্কুলেচার। কেননা এগুলোর আকার খুবই কম, ডায়ামিটার খুবই কম, অর্থাৎ মাইক্রোমিটারে, এবং এর দ্বারা আমাদের বডির যে সার্কুলেশনটা মেনটেন হয় তাকে বলা হয় মাইক্রো সার্কুলেশন। সো যদি প্রশ্ন আসে হোয়াট আর দ্য পার্ট অফ মাইক্রোভাস্কুলেচার, অ্যান্সার ইজ আর্টারিওল, ক্যাপিলারি, ভেনিউল এন্ড মেটা আর্টারিওল। ভেনিউলের মধ্যে আবার পোস্ট ক্যাপিলারি, কালেক্টিং মাস্কুলার সবগুলোই থাকবে। নাও উই উইল নো অ্যাবাউট হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ লার্জ আর্টারি এন্ড ভেন। মনে রাখতে হবে আর্টারি হোক কিংবা ভেইনি হোক, লেয়ার হচ্ছে তিনটি। একেবারে ভিতরে ইন্টিমা, মাঝে মিডিয়া, বাহিরে অ্যাডভেন্টিশিয়া। তাহলে প্রথমেই আসি ইন্টিমা। সো ইন্টিমা যেহেতু একেবারে ভিতরের লেয়ার, সো এটি লুমেনের সাথেই অবস্থান করে। সো লুমেনের সাথে সাধারণত লাইনিং এপিথেলিয়াম অবস্থান করে। সো টিউনিকা ইন্টিমার প্রথম যে লেয়ারটা সেটি হচ্ছে লাইনিং এপিথেলিয়াম। আমরা জানি এখানে লাইনিং এপিথেলিয়াম হিসেবে থাকে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আর ভাস্কুলার সিস্টেমের বেলায় অর্থাৎ কার্ডিওভাস্কুলার সিস্টেমের বেলায় এর নাম হচ্ছে এন্ডোথেলিয়াম। সো টিউনিকা ইন্টিমাতে লুমেনের সাথে প্রথম যে লেয়ারটি থাকে সেটি হচ্ছে টিউনিক এন্ডোথেলিয়াল লেয়ার, যেটি আলটিমেটলি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল লেয়ার। যেখানে এপিথেলিয়াম তার নিচে একটা সাব এন্ডোথেলিয়াল এরিওলার টিস্যু থাকে। সো সেকেন্ড যে লেয়ারটি থাকে সেটি হচ্ছে সাব এন্ডোথেলিয়াল এরিওলার টিস্যু। এই লেয়ারকে ঘিরে একটি পাতলা পর্দার মতো থাকে, তাকে বলা হয় ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা। হোয়াই ইন্টারনাল? কারণ এটি ভিতরে থাকে অর্থাৎ ইন্টিমাতে থাকে। হোয়াই ইলাস্টিক? বিকজ এটিতে ইলাস্টিক ফাইবার থাকে। হোয়াই ল্যামিনা? বিকজ এটি পাতলা পর্দার মতো। নাও কাম টু মিডিয়া। আর্টারি বলেন কিংবা ভেইনি বলেন, মিডিয়া মানেই হচ্ছে মাসেল লেয়ার। এবং কোন মাসেল? সেটি হচ্ছে স্মুথ মাসেল লেয়ার। এবং এই স্মুথ মাসেলকে ঘিরে আবার একটি পাতলা পর্দার মতো থাকে, তাকে বলা হয় এক্সটার্নাল ইলাস্টিক ল্যামিনা। সো হোয়াই এক্সটার্নাল? বিকজ ইট লাইস আউটসাইড। হোয়াই ইলাস্টিক? বিকজ ইলাস্টিক ফাইবার ইজ সিচুয়েটেড হিয়ার। হোয়াই ল্যামিনা? এটা হচ্ছে পাতলা পর্দা। এবং এই টিউনিকা মিডিয়ার আরেকটি পরিচয় হচ্ছে আর্টারির ক্ষেত্রে এটি হচ্ছে সবচেয়ে থিকেস্ট লেয়ার। নাও কাম টু অ্যাডভেন্টিশিয়া। সো আর্টারি বলেন কিংবা ভেইনি বলেন, অ্যাডভেন্টিশিয়া মানে কানেকটিভ টিস্যু লেয়ার, এবং আর্টারির বেলায় এটি হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট লেয়ার। সো আমরা এখন আর্টারি থেকেই আমরা ভেইনের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে জানবো। আমি আগে বলেছি তিনটি লেয়ার অর্থাৎ টিউনিকা ইন্টিমা। টিউনিকা ইন্টিমাতে ভেইনের বেলায় এন্ডোথেলিয়াল লেয়ার অর্থাৎ লুমেনকে ঘিরে এন্ডোথেলিয়াম থাকবে, এটি ওকে। সেকেন্ড সাব এন্ডোথেলিয়াল এরিওলার টিস্যু, এটিও থাকবে, বাট থার্ড লেয়ার দ্যাট ইজ ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা ইজ অ্যাবসেন্ট ইন ভেইন।
অর্থাৎ ভেইনের ক্ষেত্রে ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা থাকবে না। নাও কাম টু মিডিয়া, এখানে স্মুথ মাসল থাকবে, বাট স্মুথ মাসলকে ঘিরে কোনো এক্সটার্নাল ইলাস্টিক ল্যামিনা থাকবে না। আসেন অ্যাডভেন্টিশিয়া, এখানেও কানেকটিভ টিস্যু থাকবে। তাহলে আর্টারির সাথে ভেইনের ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে আর্টারিতে এক্সটার্নাল এবং ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা থাকে, বাট ভেইনে থাকে না। আরেকটি পার্থক্য হচ্ছে আর্টারির বেলায় সবচেয়ে থিকেস্ট লেয়ার হচ্ছে টিউনিকা মিডিয়া, বাট ভেইনের ক্ষেত্রে সবচেয়ে থিকেস্ট লেয়ার হচ্ছে অ্যাডভেন্টিশিয়া। তাহলে এই পার্থক্যগুলো মনে রেখে পাশাপাশি আর্টারি ভেইনের যে পার্থক্যটা আছে সেটি আমাদের মনে রাখলে আমাদের খুব ইজি হবে। নাও কাম টু ক্যাপিলারি, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। ক্যাপিলারি কি জিনিস? ইট ইজ সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াল সেল। There are three types: continuous or somatic, fenestrated or visceral, discontinuous or sinusoidal. First come to continuous or somatic. So নামের দিকে আমরা খেয়াল করি continuous, that means আমরা জানি ক্যাপিলারি মিন্স সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াল সেল এবং এই সেলগুলো থাকে কন্টিনিউয়াস। তাহলে আমরা ছবিতে খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াল সেল, একটি সেলের সাথে আরেকটা সেল খুব ক্লোজলি অ্যাটাচ, দ্যাট মিন্স এরা হচ্ছে কন্টিনিউয়াস, এর মাঝখানে কোনো গ্যাপ নেই এবং এটা ক্লোজলি অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য কি? ইট রেগুলেটেড এক্সচেঞ্জ, ইট অ্যালোস রেগুলেটেড এক্সচেঞ্জ, এই জন্যই এরা কন্টিনিউয়াস। এখানে একটি ছিদ্রের ছোট ছোট দানা আকৃতির জিনিস পাওয়া যায় যাকে বলা হয় পিনোসাইটিক ভেসিকল, এটি আপনারা একটু খেয়াল রাখবেন। এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট, শীট থেকে পড়ে নেবেন। নাও কাম টু ফেনেস্ট্রেটেড অর ভিসেরাল। ফেনেস্ট্রা মিন্স পোর, ছিদ্র। সো এই ক্যাপিলারিও ক্লোজলি অ্যাসোসিয়েটেড থাকে, কাছাকাছি থাকে, বাট তাদের গায়ে কি থাকে? ছিদ্র থাকে। তা আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটা সেলের সাথে আরেকটা সেল ক্লোজলি অ্যাটাচ, বাট তার গায়ে এক্সট্রা করে পোর আছে। এবং এটি মনে রাখবেন, যেখানেই ফেনেস্ট্রা থাকে সেখানেই ডায়াফ্রাম থাকে, ব্যতিক্রম হচ্ছে এক জায়গায়। এবং এই ব্যতিক্রমের উপর বেসিস করে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিকে আমরা দুই ভাগে ভাগ করি। ওয়ান ইজ ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি উইথ ডায়াফ্রাম, টু ইজ ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম। সো ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম এক্সাম্পল শুধুমাত্র একটি, সেটি হচ্ছে গ্লোমেরুলার অর রেনাল ক্যাপিলারি। বাকি সব জায়গায় যেখানেই ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি আছে সেখানে ডায়াফ্রামও থাকবে। নাও ডিসকন্টিনিউয়াস অর সাইনুসয়েডাল। তাহলে খেয়াল করেন নামের মধ্যে আছে ডিসকন্টিনিউয়াস, তার মানে আগের দুইটায় যেমন আমরা সেলকে একটা পাশাপাশি দেখেছিলাম, কন্টিনিউটি ছিল, এখানে কিন্তু সেই কন্টিনিউটি থাকবে না। অর্থাৎ আমরা ছবিতে মূলত কোনো সেলের অস্তিত্বই কিন্তু তেমন খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরিবর্তে কি থাকে? অনেক বড় বড় ফাঁকা জায়গা, অর্থাৎ বড় বড় ছিদ্র। এই বড় বড় ফেনেস্ট্রাকেই বলা হয় সাইনুসয়েড, এজন্যই এদের নাম হচ্ছে সাইনুসয়েডাল ক্যাপিলারি। এবং এদের এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেটি হচ্ছে সাইনাস ল্যাব। সাইনাস ল্যাব বা আপনি বলতে পারেন সায়েন্স ল্যাব। তাহলে আমাদের পাঁচটি সাইনুসয়েডাল ক্যাপিলারি, এস স্প্লিন, এল এ লিভার, এতে অ্যাডেনো হাইপোফাইসিস, আরেকটা এতে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, বিতে বোন ম্যারো। সো রিচ ক্যাপিলারি নেটওয়ার্ক কোথায় কোথায় থাকে এটা আপনারা পড়ে নেবেন। কিডনি, লিভার, লাংস, স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল, ব্রেন, স্কিন। অন দ্য আদার হ্যান্ড, less capillary network present in smooth muscle and dense connective tissue. Now come to respiratory system. Respiratory system কে anatomically আমরা ভাগ করি upper and lower respiratory tract, but histologically we divide it into conducting zone and respiratory zone. So trachea থেকে শুরু করে আমাদের প্রাইমারি ব্রঙ্কাই, সেকেন্ডারি ব্রঙ্কাই, টারশিয়ারি হয়ে ব্রঙ্কিওল এবং টার্মিনাল ব্রঙ্কিওল, এই পোর্শন পর্যন্ত অংশকে আমরা বলি কন্ডাক্টিং জোন। এই জোনের কাজ মূলত ডেড স্পেস এয়ার হিসেবে কাজ করে, এয়ারটাকে কন্ডাক্ট করে। অন দ্য আদার হ্যান্ড, রেসপিরেটরি ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট,
স্যাক এন্ড অ্যালভিওলাই। এই চারটি পোর্শনকে বলা হয় রেসপিরেটরি জোন, যেটা খুব ইম্পর্টেন্ট, যেখানে মূলত গ্যাসিয়াস এক্সচেঞ্জ সংঘটিত হয়। তো হিস্টোলজিক্যালি আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এই রেসপিরেটরি ট্র্যাক্টের যত নিচের দিকে নামবো, অর্থাৎ ট্রাকিয়া থেকে অ্যালভিওলার দিকে যাব, আমাদের কিছু চেঞ্জ হবে, হিস্টোলজিক্যাল চেঞ্জ হবে। কি চেঞ্জ? নিচে দেখেন ছোট করে লেখা আছে, নাম্বার 1, লস অফ কার্টিলেজ। অর্থাৎ আমরা উপর থেকে নিচে যত নামবো, একটা পর্যায়ে গিয়ে কোনো কার্টিলেজ থাকবে না। তাহলে কোন পর্যায়ে গিয়ে থাকবে না? দেখেন ছোট করে লেখা আছে টারশিয়ারি অর সেগমেন্টাল ব্রঙ্কাইয়ের নিচে লেখা আছে নো কার্টিলেজ। তাহলে আমরা বলতে পারি টারশিয়ারি অর সেগমেন্টাল ব্রঙ্কাই পর্যন্ত কার্টিলেজ থাকবে, বাট তার ঠিক নিচেই ব্রঙ্কিওল, সেখানে কোনো কার্টিলেজ থাকবে না। সেকেন্ড, লস অফ গবলেট সেল। আমরা যখন গবলেট সেলের ডিস্ট্রিবিউশন বলেছিলাম, তখন বলেছিলাম রেসপিরেটরি ট্রি আপ টু টার্মিনাল ব্রঙ্কিওল, অর্থাৎ এই টার্মিনাল ব্রঙ্কিওল পোর্শন পর্যন্ত গবলেট সেল থাকবে, তার ঠিক নিচে রেসপিরেটরি ব্রঙ্কিওলে গবলেট সেল থাকবে না। থার্ড, লস অফ সিলিয়া। আমরা বলেছি সিলিয়াটা, এটা একটু আপনারা আপনাদের শীটে লিখে রাখতে পারেন, রেসপিরেটরি ব্রঙ্কিওল যেখানে আছে, সেই রেসপিরেটরি ব্রঙ্কিওলের লোয়ার পার্টে কোনো সিলিয়া থাকে না। তার মানে রেসপিরেটরি ব্রঙ্কিওলের আপার পার্ট পর্যন্ত সিলিয়া থাকে, বাট রেসপিরেটরি ব্রঙ্কিওলের লোয়ার পার্টে কোনো সিলিয়া থাকে না। তাহলে এই ছবির মাধ্যমে আমরা খুব ইম্পর্টেন্ট তিনটা জিনিস মাথায় রাখবো, কোন স্টেজে গিয়ে আমাদের কার্টিলেজ লস হচ্ছে, কোন স্টেজে গিয়ে গবলেট সেল লস হচ্ছে, কোন স্টেজে গিয়ে আমাদের সিলিয়া লস হচ্ছে। রেসপিরেটরি এপিথেলিয়াম, আমরা জানি আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে pseudostratified ciliated columnar epithelium, এইকেই বলা হয় রেসপিরেটরি এপিথেলিয়াম। এখানে 5 ধরনের সেল থাকে, সিলিয়েটেড কলামনার সেল, গবলেট সেল, ব্রাশ সেল, গ্র্যানিউল সেল এবং ভেজাল সেল। মেইনলি জানতে হবে আমাদের যে সিলিয়েটেড কলামনার সেল সবচেয়ে বেশি থাকে, গবলেট সেল রেসপিরেটরি ব্রঙ্কিওল পর্যন্ত থাকে, ব্রাশ সেল কেমোসেন্সরি রিসেপ্টর হিসেবে কাজ করে, গ্র্যানিউল সেল নিউরোএন্ডোক্রাইন সিস্টেমের সেল হিসেবে কাজ করে, বেজাল সেল আমাদের জার্ম সেল বা স্টেম সেল হিসেবে কাজ করে। দুটো টেবিল আছে, সেকেন্ড টেবিলে দেখেন ফিচার্স অফ এয়ারওয়ে উইদিন দ্য লাংস, এর মধ্যে আপনারা ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল এন্ড রেসপিরেটরি ব্রঙ্কিওল এর ইনস এন্ড আউটস আপনারা পড়বেন, খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যালভিওলাই থেকে জাস্ট রিডিং পড়বেন। ইম্পর্টেন্ট হচ্ছে রেসপিরেটরি মেমব্রেন অর ব্লাড এয়ার ব্যারিয়ার, অর্থাৎ যেই লেয়ারগুলোর মধ্য দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, সেই লেয়ারগুলোকে কালেকটিভলি বলা হয় রেসপিরেটরি মেমব্রেন। সো আমরা জানি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় মূলত অ্যালভিওলাসের সাথে ব্লাড ভেসেল। সো অ্যালভিওলার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, অপরদিকে ব্লাড ভেসেলের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে এন্ডোথেলিয়াম, এবং এর মাঝখানে দুটো ফিউজড বেসমেন্ট মেমব্রেন থাকে। মূলত এই তিনটি লেয়ারের মাঝখান দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, এই তিনটি লেয়ারকে কালেকটিভলি বলা হয় রেসপিরেটরি মেমব্রেন অর ব্লাড এয়ার ব্যারিয়ার। তবে কোনো কোনো বইতে আরো এক্সট্রা করে সারফেক্টেন্ট লেয়ার, পটেনশিয়াল স্পেস যোগ করে 6টা লেয়ারের কথা বলা আছে, বাট হিস্টোলজি জ্যানকুরিয়াতে আমাদের এই তিনটি লেয়ারের বর্ণনাই আমরা পড়ব। নাও টাইপস অফ সেল লাইনিং লাং অ্যালভিওলাই। লাং অ্যালভিওলাইতে 5 ধরনের সেল থাকে, টাইপ 1 অ্যালভিওলার সেল অর টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট, ব্রাশ সেল, এন্ডোথেলিয়াল সেল এন্ড ম্যাক্রোফেজ। এর মধ্যে প্রথম দুটো সেল সবচেয়ে ইম্পর্টেন্ট। টাইপ 1 অ্যালভিওলার সেল এর কাজ হচ্ছে মেইনলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ, টাইপ 2 নিউমোসাইটের কাজ হচ্ছে সারফেক্টেন্ট তৈরি করা। এলিমেন্টারি সিস্টেম থেকে আমরা মেইনলি লিভারের হিস্টোলজি সম্পর্কে জানবো। তো লিভারের হিস্টোলজি আমি খুব সংক্ষেপে আলোচনা করব। মূলত লিভারের হিস্টোলজিতে আমরা 3টি ভাগে ভাগ করি, অর্থাৎ 3টি স্ট্রাকচারাল ফরম্যাট আমরা দেখতে পাই। সেটি হচ্ছে ক্লাসিক হেপাটিক লোবিউল, পোর্টাল লোবিউল এন্ড হেপাটিক অ্যাসিনাস। এই 3টি স্ট্রাকচারের 4টি করে কোশ্চেনের উত্তর আমরা জানার চেষ্টা করব। সেই 4টি কোশ্চেন হচ্ছে হাউ দে ফর্ম, হোয়াট ইজ দেয়ার শেপ,
what is their alternate or another name, and what is their function. So first come to classic hepatic lobule. So first is how they form, that is first question আমাদের how they form. তাহলে ক্লাসিক হেপাটিক লোবিউল কিভাবে তৈরি হয়, আপনারা যদি একটু ছবি খেয়াল করেন তাহলে মাঝখানে থাকবে একটি সেন্ট্রাল ভেইন এবং 6 কোণায় 6টি পোর্টাল ট্রায়াড মিলে যেই ফর্মেটটি গঠিত সেটি হচ্ছে ক্লাসিক হেপাটিক লোবিউল। তাহলে মাঝখানে সেন্ট্রাল ভেইন, 6 কোণায় 6টা পোর্টাল ট্রায়াড মিলে যে ফর্মেটটি গঠিত সেটি হচ্ছে ক্লাসিক হেপাটিক লোবিউল। নেক্সট এর শেপ হচ্ছে হেক্সাগোনাল। নেক্সট অ্যানাদার নেম, ইট ইজ কল্ড দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ লিভার। অর্থাৎ আমরা যদি মাইক্রোস্কোপের নিচে খেয়াল করি তাহলে এই ফর্মেটটি আমরা পাবো, এজন্য একে বলা হয় স্ট্রাকচারাল ইউনিট। নেক্সট ফাংশন, এই ক্লাসিক হেপাটিক লোবিউলের ফাংশন হচ্ছে এরা লিভারের ভেনাস ড্রেনেজকে কন্ট্রোল করে। নেক্সট পোর্টাল লোবিউল, হাউ দে ফর্ম, ছবিতে খেয়াল করেন মাঝখানে থাকবে একটি পোর্টাল ট্রায়াড, 3 কোণায় থাকবে 3টি সেন্ট্রাল ভেইন, এই ফর্মেটটিকে বলা হয় পোর্টাল লোবিউল। সো শেপ ইজ ট্রায়াঙ্গুলার, অ্যানাদার নেম ইজ নিউট্রিশনাল লোবিউল, and its function is it control hepatocytes exocrine function, that is bile secretion ke control kore. Now come to hepatic acinas, how they form, দুটো সেন্ট্রাল ভেইনকে কানেক্ট করে যে এরিয়া তাকেই বলা হয় হেপাটিক অ্যাসিনাস, and shape is diamond shape, another name is metabolic unit or metabolic lobule, and its function is to control the oxygen supply of liver. এবং এর উপর বেসিস করে 3টি জোনে ভাগ করা হয়েছে, অর্থাৎ পোর্টাল ট্রায়াডের নিকটবর্তী জোন হচ্ছে সবচেয়ে বেশি অক্সিজেনেটেড জোন 1, তার পরবর্তী জোন তার থেকে কম অক্সিজেনেটেড জোন 2, এবং সেন্ট্রাল ভেইনের নিকটবর্তী এরিয়া হচ্ছে সবচেয়ে কম অক্সিজেনেটেড জোন 3. So now come to urinary system. Urinary system consists of paired kidney, ureter, bladder and urethra. এখানে দুটো স্ট্রাকচার আমরা পাই, one is macroscopic, another is microscopic. So macroscopic এর মধ্যে দুটো ভাগে আমরা ভাগ করি, outer renal substances and inner renal sinus. আমরা ছবি দেখে বর্ণনাটা মূলত পড়ব এবং এই ছবিটা আমরা একটু খেয়াল করব যে আমরা ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার বলছিলাম আউটার রেনাল সাবস্টেন্সেস, তাহলে আমরা আউটার দিক বুঝাবো হচ্ছে ক্যাপসুলের দিকটা হচ্ছে আউটার, অন দা আদার হ্যান্ড আমাদের পেলভিসের দিকটা হচ্ছে ইনার। তাহলে আউটার রেনাল সাবস্টেন্সেস এন্ড ইনার রেনাল সাইনাস। আমাদের আউটার রেনাল সাবস্টেন্সেসে একেবারে বাহিরের দিকে থাকে কর্টেক্স আর ভিতরের দিকে থাকে মেডুলা। সো এই কর্টেক্স এবং মেডুলা মিলেই মূলত আমাদের আউটার রেনাল সাবস্টেন্সেস গঠিত। তাহলে প্রথমেই আমরা একটু মেডুলার বর্ণনা পড়ব। মেডুলা মূলত কিছু পিরামিড দ্বারা গঠিত। এই যে ত্রিকোণাকার যে শেপের অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটি পিরামিড। এরকম 8 to 18 রেনাল পিরামিড মিলেই মূলত মেডুলা গঠিত। প্রত্যেকটি পিরামিডের আবার দুটো পার্ট, ওয়ান ইজ অ্যাপেক্স that is directed towards the sinus and a base that is directed towards the cortex. এবং এই পিরামিডের অ্যাপেক্সের একটি নাম আছে, তাকে বলা হয় প্যাপিলা। এই যে পিরামিডের অ্যাপেক্স যেটা কোনিক্যাল তাকে বলা হয় প্যাপিলা, এবং প্যাপিলার ক্যারেক্টারিস্টিক্স কি, সেখানে কিছু ছিদ্র থাকে, পারফোরেশন থাকে, দ্যাট ইজ ফর্ম বাই কালেক্টিং ডাক্ট অর ডাক্ট অফ বেলিনি। এবং এই যে এক একটি পিরামিড এবং তার সাথে যে অ্যাডজাসেন্ট কর্টেক্স থাকে এটি মিলে তৈরি করে এক একটি রেনাল লোব। নাও কামস টু কর্টেক্স। সো কর্টেক্স এর দুটো অংশ, একটা হচ্ছে কর্টিক্যাল আর্চ আর একটা হচ্ছে কর্টিক্যাল কলাম। আমাদের পিরামিডের বা মেডুলার পিরামিডের বেস থেকে ক্যাপসুল পর্যন্ত যে অল্প অংশটুকু তাকে বলা হয় আর্চ। অন দ্য আদার হ্যান্ড দুটো পিরামিডের মাঝখান দিয়ে ক্যাপসুল থেকে সাইনাস পর্যন্ত লম্বা যে অংশ তাকে বলা হয়
কলাম। সো এই আর্চ এবং কলাম মিলেই মূলত কর্টেক্সটি গঠিত। এটি হচ্ছে আমাদের আউটার রেনাল সাবস্টেন্সেস। এখন আসেন আমাদের ইনার রেনাল সাইনাস। আমরা বলেছি যে পিরামিডের অ্যাপেক্সকে বলা হয় প্যাপিলা। সেই প্যাপিলাতে ছিদ্র থাকে, সেই ছিদ্র তৈরি হয়েছে কালেক্টিং ডাক্ট দ্বারা। অর্থাৎ সেই কালেক্টিং ডাক্ট থেকে যেই ইউরিনেশন হয়, যেই ইউরিনটা আসে, সেই ইউরিন ইজ ফার্স্ট কালেক্ট বাই মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্সের সিক্রেশন ইজ রিসিভড বাই মেজর ক্যালিক্স, আলটিমেটলি পেলভিস, ইউরেটার হয়ে ইউরিনারি ব্লাডার। সো মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স, পেলভিস, ইউরেটার, এগুলোকে বলা হয় এক্সক্রিটরি অ্যাপারেটাস অফ দ্য কিডনি। এই এক্সক্রিটরি অ্যাপারেটাস তার সাথে কিছু ব্লাড ভেসেল, কিছু এডিপোস টিস্যু মিলেই তৈরি হয় ইনার রেনাল সাইনাস। নেক্সট আমাদের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। মাইক্রোস্কোপিক স্ট্রাকচার থেকে আমরা মনে রাখবো সেখানে সিক্রেটিং পার্ট থেকে, কালেক্টিং পার্ট থেকে। সিক্রেশন পার্ট থেকে আমাদের রেনাল কর্পাসল থাকে। রেনাল কর্পাসলের ক্ষেত্রে আমাদের যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে সেখানে আমাদের একটা বাউমেন্স ক্যাপসুল থাকে। সেই বাউমেন্স ক্যাপসুলের দুটো লেয়ার থাকে। প্যারাইটাল লেয়ারটি তৈরি হয় সিম্পোস্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা, বাট ভিসেরাল লেয়ারটি তৈরি হয় পোডোসাইট দ্বারা। এখানে একটা স্পেশাল সেল থাকে, সেটি আমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে, এই যে আমাদের একটা রেনাল লোব, যেটি আমরা দেখিয়েছিলাম আমাদের যখন রেনাল স্ট্রাকচার দেখিয়েছিলাম, তখন যেখানে আমরা দেখিয়েছিলাম উপরের দিকে অর্থাৎ বাহিরের দিকে থাকে ক্যাপসুলের নিচে কর্টেক্স, আর ভিতরের দিকে থাকে মেডুলা। এই রেনাল কর্টেক্স এবং মেডুলাতে কোন কোন স্ট্রাকচার থাকে এটি আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো আমি যদি একটু ফর্মুলাটা আপনাদের মনে করে দিই বা একটু বলে দেই, তাহলে রেনাল কর্টেক্সে আমাদের চারটি স্ট্রাকচার থাকে, সংক্ষেপে মনে রাখবেন পিসিটি, ডিসিটি, এফারেন্ট এন্ড ইফারেন্ট। সো আমাদের পিসিটি মিন্স প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিসিটি মিন্স ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এফারেন্ট মিন্স এফারেন্ট আর্টেরিওল এন্ড ইফারেন্ট মিন্স ইফারেন্ট আর্টেরিওল। সো এই চারটি স্ট্রাকচার মেইনলি অবস্থান করে রেনাল কর্টেক্স। আমরা যদি দেখি এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, আমাদের ইফারেন্ট আর্টেরিওল, এফারেন্ট আর্টেরিওল, এই সবগুলো স্ট্রাকচারই মূলত রেনাল কর্টেক্সে অবস্থান করে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি বলি লুপ অফ হেনলি লুপ, এটি অবস্থান করে মেডুলাতে। আমরা যদি বলি কালেক্টিং টিউবুল, এটি অবস্থান করে মেডুলাতে। যে প্যাপিলার কথা আমরা বলেছিলাম যে পিরামিডের অ্যাপেক্স কে বলা হয় প্যাপিলা, যেটা পারফোরেটেড থাকে, এই হচ্ছে সেই পারফোরেশন। সো ছবিগুলো যদি আপনি একটু মিলিয়ে পড়েন তাহলে আপনার কনসেপশনটা আরো ক্লিয়ার হবে। নাও কাম টু এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম থেকে আমরা থাইরয়েড গ্ল্যান্ডের হিস্টোলজি পড়বো। জাস্ট এই ছবিটা আমরা একটু মাথায় রাখবো। থাইরয়েড গ্ল্যান্ড ইজ কনসিস্ট অফ থাইরয়েড ফলিকল। অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডে কি থাকে, অনেকগুলো ফলিকল থাকে। আমরা যে রাউন্ডেড শেপে অংশগুলো দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটি হচ্ছে এক একটি ফলিকল। সেই ফলিকলের মধ্যে কি থাকে, ফলিকুলার সেল। দ্যাট ইজ ফলিকল ইজ কম্পোজড অফ ফলিকুলার সেল। তার আমরা ছোট ছোট যে সেলগুলো দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটি সেলই হচ্ছে ফলিকুলার সেল। আমরা জানি থাইরয়েড হরমোন হচ্ছে T3 এবং T4। এই T3 এবং T4 তৈরি করে মূলত এই ফলিকুলার সেল। তৈরির পরে এই হরমোনগুলো ব্লাডে না গিয়ে এই ফলিকলের মধ্যেই অবস্থান করে। কোথায়, লুমেনে। কি আকারে অবস্থান করে, অ্যাজ কলয়েড। আর কলয়েড কি জিনিস, একটি জেলাটিনাস সাবস্টেন্সেস। এই সেলগুলো ছাড়াও এই থাইরয়েড গ্ল্যান্ডে আরো কিছু বড় সাইজের সেল পাওয়া যায়, তাকে বলা হয় প্যারাফলিকুলার সেল। প্যারাফলিকুলার সেল, সেই সেলগুলোর কাজ হচ্ছে ক্যালসিটোনিন তৈরি করা, যার আলটিমেটলি কাজ হচ্ছে ক্যালসিয়াম লেভেলকে কমানো। নাও অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড আমরা জানি কর্টেক্স এবং মেডুলা। কর্টেক্স থেকে আমরা তিনটি লেয়ার পাই, গ্লোমেরুলোসা, ফ্যাসিকুলাটা, রেটিকুলারিস। কোন লেয়ার থেকে কোন হরমোন আসে সেটি আপনারা পড়বেন এবং কর্টেক্স মেডুলার পার্থক্যটি পড়ে নেবেন। হিস্টোলজি অফ প্যানক্রিয়াস থেকে খুব সংক্ষেপে এক্সোক্রাইন প্যানক্রিয়াসকে বলা হয় কম্পাউন্ড অ্যাসিনার গ্ল্যান্ড, এবং এন্ডোক্রাইন প্যানক্রিয়াস থেকে 4 ধরনের সেল, তাদের হরমোন এবং কাজটি পড়বেন। Now we will discuss about lymphatic organ, and among the system based histology, lymphatic organ is the most important. So there are two types of lymphatic organ. One is central or primary lymphatic organ, another is peripheral or secondary lymphatic organ. And bone marrow and thymus are central primary organ. On the other hand, spleen,
lymph node, solitary nodule, tonsil, appendix and Peyer's spaces are secondary lymphatic organ. So first of all we have to know the difference between primary and secondary lymphatic organ. So প্রাইমারি এবং সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানের মধ্যে যেটা মেইন পার্থক্য সেটি হচ্ছে যে আমাদের যেই লিম্ফেটিক সেল, সেই লিম্ফেটিক সেলগুলো মূলত তৈরি হবে, ম্যাচিউর হবে, ডিফারেন্সিয়েশন হবে প্রাইমারি লিম্ফেটিক অর্গানে। অন দ্য আদার হ্যান্ড সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলো হচ্ছে তাদের ব্যাটেল ফিল্ড, অর্থাৎ যেখানে বহির্শত্রুর সাথে তাদের যুদ্ধ হবে, মোকাবেলা হবে, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডির রিয়াকশন হবে। এটি হচ্ছে বেসিক পার্থক্য। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের প্রাইমারি লিম্ফেটিক অর্গানে আইদার টি সেল অথবা বি সেল, যে কোনো একটি সেল থাকবে। অন দ্য আদার হ্যান্ড সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান কন্টেন বোথ টি এন্ড বি সেল। প্রাইমারি লিম্ফয়েড অর্গানে অ্যান্টিজেনের সঙ্গে কোনো কন্ট্যাক্ট থাকে না, বাট সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে এখানে মেইন বিষয়টাই হচ্ছে অ্যান্টিবডির সাথে, অ্যান্টিজেনের সাথে তাদের রিয়াকশন সংঘটিত হয়। প্রাইমারি লিম্ফয়েড অর্গান বয়স বাড়ার সাথে সাথে ছোট হয় বা অ্যাট্রোফাইড হয়। অন দ্য আদার হ্যান্ড সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান বয়স বাড়ার সাথে সাথে তাদের সাইজ বড় হয়। সো এই পার্থক্যগুলো আমরা খেয়াল রাখবো। আমরা তিনটি লিম্ফয়েড অর্গান নিয়ে কথা বলবো, থাইমাস, লিম্ফ নোড and spleen. So first we will describe thymus. So what is thymus? It is a bilateral lymphoepithelial organ that is located in the mediastinum, and we have already known that thymus is a primary lymphoid organ. So one lymphoid cell, that is T cell, is mature here. So weight of the thymus আমরা জেনেছি যে বয়স বাড়ার সাথে সাথে প্রাইমারি লিম্ফয়েড অর্গানগুলো অ্যাট্রোফাইড হয়, ছোট হয়, সাইজে কমে যায়। সো ডিউরিং বার্থ থাইমাসের ওয়েট থাকে 15 গ্রাম, পিউবার্টিতে 35 গ্রাম, 25 ইয়ার্সে 25 গ্রাম, 60 ইয়ার্সে লেস দেন 15 গ্রাম, 70 ইয়ার্সে লেস দেন 5 গ্রাম। অর্থাৎ যত বড় হয়, বয়স বাড়ে, তত থাইমাসের ওজন কমতে থাকে। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ থাইমাস। আমরা ছবি দেখে মনে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের মনে রাখাটা সহজ হবে। প্রথম কথা, থাইমাস কনসিস্ট অফ টু লোব কাভার্ড বাই এ ক্যাপসুল। এটি হচ্ছে প্রথম কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লোবের ছবি, এখানে দেখতে পাচ্ছি আমরা ক্যাপসুলের ছবি। সো থাইমাস কনসিস্ট অফ টু লোব কাভার্ড বাই এ ক্যাপসুল। এই হচ্ছে সেই ক্যাপসুল, যে ক্যাপসুলটি থাইমাসকে ঘিরে থাকে। From capsule, connective tissue trabeculae or septa enter into the lobule, lobe and divide it into lobule. অর্থাৎ আমরা প্রথমে লোব পেলাম, কাভার হিসেবে ক্যাপসুল পেলাম, ক্যাপসুল থেকে সেপ্টা গিয়ে সেই লোবকে লোবিউলে ভাগ করবে। অর্থাৎ এই যে কানেকটিভ টিস্যু ট্রাবেকুলি গেল, এর মধ্য দিয়ে সে যে এলাকাটাকে আলাদা করলো তাকে বলা হয় লোবিউল। Each lobule has two part. পেরিফেরাল পার্টটাকে বলা হয় কর্টেক্স, আর মাঝখানের পার্টটাকে বলা হয় মেডুলা। সো লোবিউলের দুটো পার্ট, প্রান্তের অংশ বা পেরিফেরিকে বলা হয় কর্টেক্স, আর মাঝখানের পোরশনটাকে বলা হয় মেডুলা। কর্টেক্স হচ্ছে একটু ডার্ক, অন দ্য আদার হ্যান্ড মেডুলা ইজ পেইল। কোশ্চেন ইজ why cortex is dark? Answer is the amount of T lymphocyte is more in cortex, that is why it is dark. Why medulla pale? The amount of T lymphocyte is less in medulla, so it is pale. And আরেকটি ইনফরমেশন মাথায় রাখবেন, থাইমাস does not contain lymphatic nodule. অর্থাৎ লিম্ফেটিক সেলগুলো ডিসক্রিট ভাবে থাকতে পারে অথবা একটি নোডিউল ফরমেশন করে থাকতে পারে। থাইমাসের ক্ষেত্রে সেটি কোনো নোডিউল ফরমেশন করে না, হোমোজেনাসলি ডিস্ট্রিবিউটেড থাকে। এই জন্য বলা হয়েছে থাইমাস ডাজ নট কন্টেন লিম্ফেটিক নোডিউল। নেক্সট আমাদের যেটি জানতে হবে যে থাইমাসকে যে আমরা দুটো ভাগে ভাগ করলাম, অর্থাৎ আউটার কর্টেক্স এবং ইনার মেডুলা, সেই কর্টেক্স এবং মেডুলাতে কি অবস্থান করে।
তা আমরা জানি যেহেতু থাইমাস একটি প্রাইমারি লিম্ফয়েড অর্গান এবং এখানে টি লিম্ফোসাইট থাকে, সো বোথ কর্টেক্স এন্ড মেডুলা কন্টেইন টি লিম্ফোসাইট, বাট দ্য ডিফারেন্স ইজ in cortex there is immature T lymphocyte, in medulla there is mature T lymphocyte. সো এই জিনিসটা আমরা এইভাবে মনে রাখতে পারি। আমরা জানি টি লিম্ফোসাইট অর্থাৎ এটি ব্লাডের সেল, সো বোন ম্যারো থেকে প্রডিউস হয়, ম্যাচুরেশনের উদ্দেশ্যে যখন থাইমাসে আসে তখন সে কর্টেক্স দিয়ে এন্ট্রি করে এবং সংখ্যায় অনেক বেশি পরিমাণে আসে। এই জন্য আমরা কর্টেক্সকে ডাক পেয়েছি, সেখানে টি লিম্ফোসাইটের পরিমাণ বেশি, বাট সেগুলো থাকে ইম্যাচিউর, এদের আরেকটি নাম হচ্ছে থাইমোসাইট। দেন এরা ধীরে ধীরে কর্টেক্স থেকে মেডুলার দিকে যায় এবং ধীরে ধীরে ম্যাচিউর হয়। এজন্য মেডুলাতে আমরা ম্যাচিউর টি লিম্ফোসাইট পাই, বাট তাদের সংখ্যা কম থাকে, এই জন্যই মেডুলা পেয়ে থাকে। সেকেন্ড, এপিথেলিয়াল রেটিকুলার সেল এবং ম্যাক্রোফেজ, এই দুটো জিনিস কর্টেক্সেও যেমন থাকে মেডুলাতেও তেমন থাকে। থার্ড, আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যেটি শুধুমাত্র মেডুলাতে থাকে সেটি হচ্ছে হ্যাসেলস কর্পাসল। তাহলে ওভারঅল আমরা মনে রাখবো কর্টেক্সে একটি ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটি হচ্ছে ইম্যাচিউর টি লিম্ফোসাইট অর থাইমোসাইট। কর্টেক্সে মেডুলাতে দুটো ইম্পর্টেন্ট জিনিস থাকে, ওয়ান ইজ ম্যাচিউর টি লিম্ফোসাইট, অ্যানাদার ইজ হ্যাসেলস কর্পাসল। ফাংশন অফ থাইমাস ইম্পর্টেন্ট ইজ টি লিম্ফোসাইট প্রোডাকশন, another is some hormone is produced in thymus. Now the second lymphatic organ, that is lymph node. Lymph node gross feature, it have a convex surface and a concave depression. তাহলে আমরা থাইমাসকে যেমন ক্যাপসুলেটেড পেয়েছিলাম, ঠিক তদ্রূপ আমরা দেখতে পারি যে লিম্ফ নোডও কিন্তু ক্যাপসুল থাকে। থাইমাস আমরা যখন দেখেছিলাম যে ক্যাপসুল থেকে ট্র্যাবেকুলি গিয়েছিল, ঠিক তদ্রূপ লিম্ফ নোডেও ক্যাপসুল থেকে ট্র্যাবেকুলি যায় এবং এই লিম্ফ নোডের শেপটা কিন্তু অনেকটা বিন শেপ এবং এর ইম্পর্টেন্ট যে মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স সেটি হচ্ছে এর দুটো সারফেস। আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে, এটি হচ্ছে কনভেক্স সারফেস আর এটিকে বলা হয় কনকেভ সারফেস বা ডিপ্রেশন বা হাইলাম। এখন এই দুটো সারফেসের গুরুত্ব আমাদেরকে জানতে হবে। প্রথমেই আমরা জানবো কনভেক্স সারফেসের কি গুরুত্ব। কনভেক্স সারফেসের গুরুত্ব হচ্ছে ইট ইজ দ্য এন্ট্রেন্স সাইট অফ অ্যাফারেন্ট লিম্ফ ভেসেল। আমরা জানি লিম্ফ ভেসেলস আর টু টাইপস, ওয়ান ইজ অ্যাফারেন্ট লিম্ফ ভেসেল, অ্যানাদার ইজ ইফারেন্ট লিম্ফ ভেসেল। অ্যাফারেন্ট হচ্ছে যে আসে, ইফারেন্ট হচ্ছে যে যায়। সো লিম্ফ নোড ছাড়া আমাদের বডিতে বাকি যে লিম্ফেটিক অর্গানগুলো আছে সেখানে শুধুমাত্র ইফারেন্ট লিম্ফ ভেসেল থাকে। একমাত্র লিম্ফ নোডেই বোথ অ্যাফারেন্ট এন্ড ইফারেন্ট দুই ধরনের লিম্ফ ভেসেলই অবস্থান করে। এর মধ্যে লিম্ফ নোডের অ্যাফারেন্ট লিম্ফ ভেসেলগুলো এসে যেখানে নোঙ্গর করে বা যেখানে যেই স্পেস দিয়ে প্রবেশ করে সেটি হচ্ছে কনভেক্স সারফেস। তাহলে কনভেক্স সারফেসের গুরুত্ব হচ্ছে এটি যে ইট ইজ দ্য এন্ট্রেন্স সাইট অফ অ্যাফারেন্ট লিম্ফ ভেসেল এবং এই অ্যাফারেন্ট লিম্ফ ভেসেলগুলো সেই কনভেক্স সারফেসের ক্যাপসুল দিয়ে ঠিক যে জায়গায় এসে নোঙ্গর করে সেই জায়গার আবার এক্সট্রা আরেকটা নাম আছে, তাকে বলা হয় সাব ক্যাপসুলার সাইনাস, অর্থাৎ সে ক্যাপসুলের নিচে আরেকটা স্পেসে এসে এন্ট্রি করে। সো কনভেক্স সারফেসের ইম্পর্টেন্স হচ্ছে ইট ইজ দ্য এন্ট্রেন্স সাইট অফ অ্যাফারেন্ট লিম্ফ ভেসেল এবং যেই সাইটে সে স্পেশালি এন্টার করে সেই জায়গাটার নাম হচ্ছে সাব ক্যাপসুলার সাইনাস। নাও কাম টু concave depression or hilum. Concave depression or hilum, it is a gateway যেটা দিয়ে some enter into the lymph node and some exit from the lymph node. So আমরা যদি আমাদের তীর চিহ্ন খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি রেড, অর্থাৎ ব্লাড ভেসেলস লিম্ফ নোডে এন্ট্রি করছে, তার পাশে হচ্ছে নার্ভও এন্ট্রি করে। তাহলে ব্লাড ভেসেলস এন্ড নার্ভ এন্টার দ্য লিম্ফ নোড, অন দ্য আদার হ্যান্ড ভেইন এন্ড ইফারেন্ট লিম্ফ ভেসেল এক্সিট দ্য অর্গান। তাহলে হাইলামের ইম্পর্টেন্সটা খুব ভালো করে মনে রাখতে হবে।
এটি হচ্ছে একটি গেটওয়ে যেখান দিয়ে ভেইন এন্ড নার্ভ artery and nerve enter the organ, vein and efferent lymph vessel exit the organ. এবং সবসময় মনে রাখবেন যে লিম্ফ ভেসেল গুলো আসে সেটি এফারেন্টই হোক কিংবা ইফারেন্টই হোক, সেগুলো সবসময় ভালভ থাকে, অর্থাৎ সেগুলো ভালভ যুক্ত। সো এখন আমরা লিম্ফ নোডকে এরিয়া ওয়াইজ ভাগ করব। আমরা থাইমাসকে ভাগ করেছিলাম আউটার কর্টেক্স, ইনার মেডুলা, বাট লিম্ফ নোডের ভাগটা আমাদের একটু ভিন্ন হবে। সেখানে আমরা কর্টেক্সকে আবার দুটো অংশে ভাগ করি, অর্থাৎ আমরা ক্যাপসুল থেকে শুরু করে আমাদের যেই পার্পল পোর্শনের মাথা পর্যন্ত যে অংশ, এটাকে আমরা বলি আউটার কর্টেক্স। আমরা মাঝখানে যে স্কাই ব্লু পোর্শনটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি ইনার কর্টেক্স অর প্যারা কর্টেক্স, এবং একেবারে ভিতরে যে স্পেস তাকে বলা হয় মেডুলা। তাহলে থাইমাসকে আমরা যেমন দুটো ভাগে ভাগ করেছিলাম, অর্থাৎ আউটার কর্টেক্স, ইনার মেডুলা, বাট লিম্ফ নোডকে আমরা তিনটি ভাগে ভাগ করলাম, আউটার কর্টেক্স, ইনার কর্টেক্স অর প্যারা কর্টেক্স এন্ড মেডুলা। নেক্সট আমাদের জানতে হবে এই তিনটি স্পেসেই কি কি জিনিস অবস্থান করে, এটি আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো ডিয়ার ভিউয়ার্স, একটু মনে রাখেন, খেয়াল করে দেখেন, আমাদের থাইমাস ছিল প্রাইমারি লিম্ফেটিক অর্গানের একটি পার্ট। সো সেখানে ছিল শুধুমাত্র একটি লিম্ফয়েড সেল অর্থাৎ টি সেল, বাট আমরা জানি যে লিম্ফ নোড হচ্ছে একটি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। সো সেখানে টি সেল এবং বি সেল দুটোই অবস্থান করবে। এর মধ্যে আউটার কর্টেক্সে মেইনলি অবস্থান করে বি লিম্ফোসাইট। নেক্সট আমাদের ইনার কর্টেক্স অর প্যারা কর্টেক্সে অবস্থান করবে টি লিম্ফোসাইট, এবং মেডুলাতেও অবস্থান করে বি লিম্ফোসাইট। তাহলে আমরা যদি একটু এইভাবে মনে রাখি যে বি, টি এবং বি, অর্থাৎ আমাদের আউটার কর্টেক্সে বি লিম্ফোসাইট, ইনার কর্টেক্সে টি লিম্ফোসাইট এবং মেডুলাতে বি লিম্ফোসাইট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বি লিম্ফোসাইট দুই জায়গাতেই অবস্থান করে, অর্থাৎ আউটার কর্টেক্সও অবস্থান করে সে এবং মেডুলাতেও অবস্থান করে। অন দ্য আদার হ্যান্ড টি লিম্ফোসাইট শুধুমাত্র ইনার কর্টেক্স বা প্যারা কর্টেক্সে অবস্থান করে। এটি খুব ভালো করে মনে রাখবেন। আরেকটি জিনিস ইম্পর্টেন্ট যেটি আউটার কর্টেক্সে থাকে সেটি হচ্ছে জার্মিনাল সেন্টার। তাহলে আউটার কর্টেক্সের আরেকটি ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে জার্মিনাল সেন্টার, যেটি আউটার কর্টেক্সে থাকে। নাও কাম টু স্প্লিন। স্প্লিন ইজ অলসো এ সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। জেনারেল স্ট্রাকচারের মধ্যে আমরা থাইমাসকে যেমন ক্যাপসুল দ্বারা কাভার্ড পেয়েছিলাম, লিম্ফ নোডকেও আমরা ক্যাপসুল দ্বারা কাভার্ড পেয়েছিলাম, ঠিক তদ্রূপ স্প্লিনও একটা ক্যাপসুল থাকবে। থাইমাসে যেমন ক্যাপসুল থেকে ট্র্যাবেকুলি গিয়েছিল, লিম্ফ নোডেও ক্যাপসুল থেকে ট্র্যাবেকুলি গিয়েছিল, স্প্লিনও ক্যাপসুল থেকে ট্র্যাবেকুলি যাবে। সো ক্যাপসুল এবং ট্র্যাবেকুলি এই দুটো জিনিস থাইমাস, লিম্ফ নোড, স্প্লিন তিনটির জন্যই সমানভাবে প্রযোজ্য। থাইমাসকে আমরা ভাগ করেছিলাম আউটার কর্টেক্স এবং ইনার মেডুলা। লিম্ফ নোডকে ভাগ করেছি আউটার কর্টেক্স, ইনার কর্টেক্স এন্ড মেডুলা। But it is interesting that there is no cortex and medulla in spleen. Rather, they are contain pulp. There is two types of pulp. One is white pulp, another is red pulp. So what is pulp? Pulp means parenchyma. Spleen-এর parenchyma কি বলা হয়? Pulp. So আমরা জানবো red pulp এবং white pulp সম্পর্কে। So এই ছবির সাহায্যে আমরা একটু খেয়াল রাখবো, হোয়াইট পাল্প থাকে 25% আর রেড পাল্প থাকে অ্যারাউন্ড 75%। সো আমরা যদি এই ছবিটা ভালো করে খেয়াল করি তাহলে আমরা একটি রাউন্ডেড বলের ন্যায় অংশ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মূলত হোয়াইট পাল্প। এটি ছাড়া বাকি যে অংশগুলো থাকে সেগুলো হচ্ছে রেড পাল্প, এবং এর মাঝখান দিয়ে একটি আর্টেরিউল গিয়েছে, তার নাম সেন্ট্রাল আর্টেরিউল। সো সেন্ট্রাল আর্টেরিউলকে ঘিরে রাউন্ডেড যে পোর্শনটা দেখতে পাচ্ছি এটি মূলত থাকে স্প্লিনের হোয়াইট পাল্প। সো এটি আবার তিনটি অংশে বিভক্ত। এই সেন্ট্রাল আর্টেরিউলকে ঘিরে হোয়াইট পাল্পের প্রথম জোনে অবস্থান করে টি সেল। আপনারা ছবিতে খুব প্রত্যেকটি লেখা খুব ভালো করে খেয়াল রাখবেন,
দেখেন সেন্ট্রাল আর্টারিয়ালকে ঘিরে প্রথম জোনে আছে টি সেল অ্যাজ পেরি আর্টারিওলার লিম্ফয়েড শীথ, যাকে আমরা সংক্ষেপে বলি পালস। সো হোয়াইট পাল্পের তিনটি জোন, সেন্ট্রাল আর্টারিয়ালকে ঘিরে প্রথম জোনে অবস্থান করে টি সেল অ্যাজ পালস, সেকেন্ড জোনে অবস্থান করে বি সেল, এবং একেবারে প্রান্তে অবস্থান করে ডেনড্রাইটিক অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই হচ্ছে আমাদের হোয়াইট। নাও কাম টু রেড পাল্প। রেড পাল্প ইজ কনসিস্ট অফ স্প্লেনিক কর্ড এন্ড সাইনোসয়েড। সো রেড পাল্পে দুটো জিনিস থাকে, খুব ভালো করে খেয়াল করেন, একটি হচ্ছে কর্ড আর একটি হচ্ছে সাইনোসয়েড। আমরা ছবিতে এস আদ্যক্ষরের কিছু জিনিস দেখতে পাচ্ছি, এটি হচ্ছে সাইনোসয়েড, আর এস ছাড়া বাকি যে অংশ সেটিকে বলা হয় কর্ড। আমি নেক্সট আরেকটি ছবিতে একটু বড় করে দেখাচ্ছি কর্ড এবং সাইনোসয়েডকে। এই পোর্শনটি হচ্ছে সাইনোসয়েড, লেখাই আছে ছবিতে, আর বাকি যেই খালি জায়গাগুলো সেটি হচ্ছে কর্ড। সো কর্ড জিনিসটা কি? কর্ড ইজ কালেকশন অফ সাম সেলস এন্ড ফাইবার। তাহলে কর্ডে মূলত কি থাকে? কিছু সেল থাকে, কিছু ফাইবার থাকে। কি সেল? এখানে ম্যাক্রোফেজ মূলত বলা হয় সাইনোসয়েড। আমরা ক্যাপিলারি টাইপস পড়েছি, সেখানে সাইনোসয়েডাল ক্যাপিলারি বলেছি, সেখানে এক্সাম্পলে সাইনাস ল্যাব বলেছি, তার মধ্যে সাইনাস মিন্স আমরা বলেছিলাম স্প্লিন। তাহলে স্প্লিনের যে ক্যাপিলারি তাকেই বলা হয় সাইনোসয়েড। সো এই ক্যাপিলারি অর্থাৎ সাইনোসয়েড এবং তার পাশে যে খালি জায়গায় কিছু সেল থাকে সেগুলোকে কালেকটিভলি বলা হয় রেড পাল্প। এবং এই সাইনোসয়েডের মধ্যে আবার একটা স্পেশাল টাইপ অফ সেল থাকে, তার নাম স্টেপ সেল। এটা আপনাদের মনে রাখতে হবে। তাহলে এখন কোশ্চেন ইজ হোয়াই দিস ফরম্যাট ইন স্প্লিন। অ্যাকচুয়ালি এই ফরম্যাটের মাধ্যমে স্প্লিন দুটো সার্কুলেশন মেইনটেইন করে। ওয়ান ইজ ক্লোজড সার্কুলেশন, অ্যানাদার ইজ ওপেন সার্কুলেশন। যেই সার্কুলেশনের মাধ্যমে সেলগুলো ভেসেল থেকে বের হয় না, অর্থাৎ আর্টারিয়াল হয়ে সাইনোসয়েড হয়ে ভেনে চলে যায়, সেই সার্কুলেশনকে বলা হয় ক্লোজড সার্কুলেশন। আর যেই সার্কুলেশনে ব্লাড সেলগুলো ভেসেল থেকে বের হয়ে কিছু সময়ের জন্য কর্ডে অবস্থান করে, সেই কর্ড থেকে পরবর্তীতে আবার সাইনোসয়েড হয়ে ভেনে চলে যায়, সেই সার্কুলেশনকে বলা হয় ওপেন সার্কুলেশন। তাহলে কেন ক্লোজড? সেলগুলো ভেসেল থেকে বের হয় না। কেন ওপেন? সেলগুলো ভেসেল থেকে বের হয়ে কর্ডে নামে, কর্ড থেকে পরবর্তীতে আবার সার্কুলেশনে যায়। সো ফাংশনটা পড়ে নেবেন। এই লিম্ফেটিক অর্গানের মধ্যে একটি পার্থক্য আছে, সেটিও খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে নেবেন। আওয়ার লাস্ট টপিকস ইজ স্কিন। সো হিস্টোলজিক্যালি স্কিন ইজ কম্পোজড অফ টু লেয়ার, ওয়ান ইজ এপিডার্মিস, অ্যানাদার ইজ ডার্মিস। সো এপিডার্মিস আমরা জানি ইট ইজ কম্পোজড অফ keratinized stratified squamous epithelium and it is developed from ectoderm, and there is 5 layers: stratum corneum, lucidum, granulosum, spinosum and basale. এর মধ্যে একটা জিনিস মনে রাখবেন, থিক স্কিনে থাকে 5টি লেয়ার, থিন স্কিনে থাকে 4টি লেয়ার। তাহলে যে লেয়ারটি থিন স্কিনে থাকে না সেটি হচ্ছে সেকেন্ড লেয়ার, স্ট্র্যাটাম লুসিডাম। এটি শুধুমাত্র থিক স্কিনে পাওয়া যায়। On the other hand, ডার্মিস হচ্ছে দুটো ভাগে বিভক্ত, সুপারফিশিয়াল প্যাপিলারি লেয়ার, ডিপ রেটিকুলার লেয়ার। এপিডার্মিস যেমন একটোডার্ম থেকে আসে, বাট ডার্মিসটি আসে মেজোডার্ম থেকে। এটা খেয়াল রাখবেন, ডার্মিস ইজ মেজোডার্মাল। এখানে মূলত সেলগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। there are 4 types of cell present in skin: keratinocyte, melanocyte, Langerhans cell and Merkel cell. ফার্স্ট keratinocyte। যেহেতু আমরা জানি যে মূলত আমাদের স্কিনের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, সো ম্যাক্সিমাম সেলই হচ্ছে কেরাটিনোসাইট, অর্থাৎ 90% সেলই হচ্ছে কেরাটিনোসাইট। অন দ্য আদার হ্যান্ড মেলানোসাইট, এরা হচ্ছে নিউরাল ক্রেস্ট অরিজিন, এদেরকে পাওয়া যায় বেজাল লেয়ারে, এদের কাজ হচ্ছে মেলানিন তৈরি করা। নাও ল্যাঙ্গারহ্যান্স সেল, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, ল্যাঙ্গারহ্যান্স সেল হচ্ছে পার্ট অফ মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম, অর্থাৎ এটি একটি মনোসাইট যেটি
এখানে অবস্থান করে, অর্থাৎ এর অরিজিন হচ্ছে বোন ম্যারো, কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস। নাও মার্কেল সেল, এটিকেও পাওয়া যায় বেজাল লেয়ারে। সো বেজাল লেয়ারে দুটো সেল পাওয়া যায়, ওয়ান ইজ মেলানোসাইট, অ্যানাদার ইজ মার্কেল সেল। সো 2M। এন্ড ডার্মিসের দুটো লেয়ার সম্পর্কে আপনারা ধারণা নেবেন। নাও appendages of skin, there are 4 appendages of skin: hair, nail, sweat and sebaceous gland। এবং আপনাদেরকে জানতে হবে যে সোয়েট এবং সেবাসিয়াস গ্ল্যান্ড গুলো কোথায় আমরা বেশি পরিমাণে পাবো, কোথায় অ্যাবসেন্ট থাকে। তো এটি আপনাদের শীটে দেয়া আছে। শীট ছাড়াও যেটা আপনারা একটু মনে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন যে সোয়েট গ্ল্যান্ড এটি নিউমেরাস থাকে পাম, সোল, স্ক্যাল্প, ফেস, ফোরহেড, এই 5টি জায়গায় এটি নিউমেরাস থাকে, যেটা আপনাদের লাস্ট আওয়ার বইতেও আছে। পাম, সোল, স্ক্যাল্প, ফোরহেড এবং ফেস, এই 5টি জায়গায় সোয়েট গ্ল্যান্ড নিউমেরাস থাকে। অন দ্য আদার হ্যান্ড অ্যাবসেন্ট থাকে টিম্প্যানিক মেমব্রেন, মার্জিন অফ লিপ, নেইল বেড, নিপল, ইনার সারফেস অফ প্রিপিউস, ল্যাবিয়া মাইনোরা, গ্ল্যান্স পেনিস এন্ড গ্ল্যান্স ক্লাইটোরিস। সো এই ডিস্ট্রিবিউশন গুলো কোথায় বেশি কোথায় কম খুব ভালো করে পড়বেন। তো ডিয়ার ভিউয়ার্স, অনেকক্ষণ ধরে আমরা হিস্টোলজি লেকচার নিয়ে আলোচনা করছিলাম। আমরা বেসিক হিস্টোলজি জানলাম, সিস্টেম বেস হিস্টোলজি জানলাম। আমি মনে করি আপনারা যদি শীটটি সুন্দরভাবে গুছিয়ে এক্সট্রা ইনফরমেশন গুলো সেখানে অ্যাকুমুলেট করে ছবি দেখে প্রিপারেশনটি নেন, এবং শীটের লাস্টের দিকে আপনাদের লাস্ট ইয়ারের কোশ্চেন গুলো দেওয়া আছে। আমি কোশ্চেন সরাসরি আলোচনা না করলেও তার ভিতরে যে টপিকস গুলো সেগুলো আপনাদেরকে মেসেজ দিয়ে দিয়েছি। আপনারা যদি সেই বেসিকটা নিয়ে কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেন, আশা করি আপনাদের একটি ভালো প্রিপারেশন হবে। আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আজকের লেকচার এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।